ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখছো অলওয়েজ লার্ন ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে সপ্তম শ্রেণীর ইংরেজি পাঠ্য বই লেসন 1 দ্য বুক অফ নেচারের ইউনিট 1কে নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। লেসন 1 দ্য বুক অফ নেচার, জওহরলাল নেহেরু। পাঠ 1 দ্য বুক অফ নেচার, লিখেছেন জওহরলাল নেহেরু। পাঠ্যটি শুরু করার আগে আমরা একটু লেখক পরিচিতিটা দেখে নেব। তোমাদের লেখক পরিচিতিটা যেখান থেকে শুরু হচ্ছে সেই জায়গাটুকু আমি একটু আন্ডারলাইন করে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। এই যে জায়গাটা, লেট স্টার্ট, চলো শুরু করি। এরপর থেকে কিন্তু লেখক পরিচিতিটা দেওয়া রয়েছে। এবার আমি লেখক পরিচিতিটা পড়ছি, তোমরা মনোযোগ সহকারে শুনতে থাকো। পণ্ডিত জওহরলাল নেহেরু ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার অ্যান্ড দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। পণ্ডিত জওহরলাল নেহেরু ছিলেন একজন মহান স্বাধীনতা সংগ্রামী এবং স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী। হি ওয়াজ এ ভেরি গুড রাইটার অ্যাজ ওয়েল। তিনি ভালো লেখকও ছিলেন, মানে ভালো লিখতে পারতেন। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অটোবায়োগ্রাফি আর সাম অফ হিজ নোটেড ওয়ার্কস। তার উল্লেখযোগ্য লেখাগুলির মধ্যে অন্যতম হল দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষ আবিষ্কার, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি পৃথিবীর ইতিহাসের ঝলক, এবং অটোবায়োগ্রাফি আত্মজীবনী ইত্যাদি। ডিউরিং দ্য লেট 1920s হি রোট এ সিরিজ অফ লেটার্স টু হিজ ইয়ং ডটার ইন্দিরা টু শেয়ার হিজ আইডিয়াস, থটস অ্যান্ড নলেজ উইথ হার। 1920 দশকের শেষের দিকে তার নিজের ধারণা, চিন্তাভাবনা এবং জ্ঞান ছোট মেয়ে ইন্দিরার সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য তিনি তাকে অনেকগুলি চিঠি লেখেন। These letters were later compiled into a book titled Letters from a Father to His Daughter. পরবর্তী ক্ষেত্রে ওই চিঠিগুলিকে একসঙ্গে যোগ করে লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার অর্থাৎ বাংলায় যেটাকে বলছে মেয়েকে লেখা বাবার চিঠিগুলি নামক একটি বই প্রস্তুত করা হয় বা তৈরি করা হয়। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সট্রাক্ট ফ্রম দ্য বুক। আর এই বর্তমান পাঠ্যটি ওই বইটির থেকে নেওয়া একটি অংশ। তাহলে আশা করি তোমরা লেখক পরিচিতিটা বুঝতে পারলে। পণ্ডিত জওহরলাল নেহেরু কে ছিলেন, তিনি কেমন কী কী লিখেছেন, মানে তিনি রাইটার হিসাবে কেমন ছিলেন, সেই সবগুলো আমরা পড়লাম, বা তার কিছু লেখা বইয়ের নামও আমরা এখান থেকে দেখলাম। এবং তিনি যেসব চিঠিগুলো তার ছোট্ট মেয়ে ইন্দিরাকে লিখেছিলেন সেগুলো নিয়ে পরে একটা বই আকারেও প্রকাশ করা হয়, সেটাও আমরা জানলাম। এবার আমরা কিন্তু মূল পাঠ্যটিতে যাব। তো যাওয়া যাক। তোমাদের মূল পাঠ্যটি যেখানে শুরু হচ্ছে, দেখো এই জায়গাটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই যে লেটস রিড, চলো পড়ি, এই জায়গা থেকে কিন্তু তোমাদের মূল পাঠ্যটি শুরু হচ্ছে। এবং তার ঠিক নিচেই দেখো দেওয়া রয়েছে ইউনিট 1, অর্থাৎ এই পাঠ্যটিকে ইউনিটে ভাগ করা আছে, এককে, একক 1, একক 2, এইভাবে। আমি জানি না কতগুলো একক আছে, আমরা ধীরে ধীরে পড়বো যখন, তখন দেখতে পাবো ঠিক কতগুলি একক এখানে রয়েছে। তাহলে এবার আমি শুরু করি। দেখো এখানে যেটা বলছে, হোয়েন ইউ অ্যান্ড আই আর টুগেদার ইউ অফেন আস্ক মি কোয়েশ্চেন্স অ্যাবাউট মেনি থিংস অ্যান্ড আই ট্রাই টু আনসার দেম। যখন তুমি ও আমি একসঙ্গে থাকি তুমি প্রায়শই আমাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। যখন তুমি এবং আমি বলতে পণ্ডিত জওহরলাল নেহেরু এবং ওনার ছোট্ট মেয়ে ইন্দিরা যখন একসঙ্গে থাকেন, তখন কিন্তু ছোট্ট মেয়ে ইন্দিরা তার বাবাকে অর্থাৎ পণ্ডিত জওহরলাল নেহেরুকে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করেন এবং সেগুলো তিনি উত্তর দেওয়ার চেষ্টা করেন। নাও দ্যাট ইউ আর অ্যাট মুসৌরি অ্যান্ড আই অ্যাম ইন এলাহাবাদ উই ক্যানট হ্যাভ দিজ টক্স। কিন্তু বর্তমানে তুমি মুসৌরিতে আর আমি আছি এলাহাবাদে, তাই আমাদের এই কথোপকথন আর হয় না। মানে আমাদের মধ্যে আর কথোপকথন হবে কি করে, কারণ পণ্ডিত জওহরলাল ইউ আর অ্যাট মুসৌরি, মানে যেহেতু ইন্দিরা গান্ধী রয়েছেন মুসৌরিতে আর পণ্ডিত জওহরলাল নেহেরু অর্থাৎ ইন্দিরা গান্ধীর বাবা, ছোট্ট ইন্দিরার বাবা রয়েছেন এলাহাবাদে, তাই তাদের মধ্যে কিন্তু আর কথোপকথন হওয়ার সেই সুযোগটা নেই, সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে। I am therefore going to write to you from time to time short accounts of the story of our earth and the many countries great and small into which it is divided. তাই এখন থেকে সময়ে সময়ে তোমাকে চিঠি লিখব, যাতে থাকবে আমাদের পৃথিবীর বিভিন্ন ঘটনার বর্ণনামূলক গল্প এবং পৃথিবী যে অনেক ছোট বড় দেশে বিভক্ত সেই সমস্ত দেশের গল্প। You have read a little about English history and Indian history, but England is only a little island and India, though a big country, is only a small part of the earth's surface. তুমি ইংল্যান্ডের ইতিহাস এবং ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে কিছুটা পড়েছো, কিন্তু ইংল্যান্ড হলো কেবলমাত্র একটি ছোট্ট দ্বীপ এবং ভারতবর্ষ যদিও একটি বড় দেশ, কিন্তু পৃথিবীর উপরিতলের কেবলমাত্র একটি ছোট অংশ।
If we want to know something about the story of this world of ours, we must think of all the countries and all the peoples that have inhabited it, and not merely of one little country where we may have been born. যদি আমরা এই পৃথিবীর গল্প সম্পর্কে কিছুটা জানতে চাই তাহলে সমস্ত দেশের কথা এবং ওই সমস্ত দেশে বাস করা মানুষদের কথাও আমাদেরকে ভাবতেই হবে। কেবলমাত্র একটি ছোট দেশের কথা ভাবলেই হবে না যেখানে হয়তো আমরা জন্মেছি, মানে শুধুমাত্র ছোট দেশ যেখানে জন্মেছে মানে তার নিজের দেশকে নিয়ে ভাবলেই হবে না, পুরো পৃথিবীর গল্প সম্পর্কে জানতে চাইলে এবং সেই দেশের কথা এবং মানে যে দেশগুলো পৃথিবীতে রয়েছে সেই দেশের কথা জানতে হবে বা সেই সমস্ত দেশে যারা বাস করে সেই মানুষদের কথাও জানতে হবে। এটাই কিন্তু পণ্ডিত জওহরলাল নেহেরু চিঠিতে বলতে চেয়েছেন বা ছোট্ট ইন্দিরাকে বলেছেন। এবার আমরা পরের অনুচ্ছেদটা পড়ব। আই অ্যাম অ্যাফ্রেড আই ক্যান অনলি টেল ইউ ভেরি লিটল ইন দিজ লেটার্স অফ মাইন। আমি বড়ই শঙ্কিত, আমার বড় ভয় হয় যে চিঠিগুলোতে আমি তোমাকে বড় সামান্যই বলতে পারবো। অর্থাৎ লেখক পণ্ডিত জওহরলাল নেহেরু এখানে বলতে চাইছেন যে তিনি চিঠিতে খুব বেশি হয়তো বলতে পারবেন না, এই ভয়টা তার হচ্ছে। বাট দ্যাট লিটিল আই হোপ উইল ইন্টারেস্ট ইউ অ্যান্ড মেক ইউ থিঙ্ক অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ হোল অ্যান্ড অফ আদার। আমরা পরের পৃষ্ঠায় যাচ্ছি। পিপলস ইন ইট অ্যাজ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। কিন্তু ওই সামান্যটুকুই আশা করি তোমাকে আকর্ষিত করবে এবং সার্বিকভাবে পৃথিবী সম্পর্কে তোমাকে ভাবতে সাহায্য করবে এবং অন্যদেরকে নিজেদের ভাই বা বোন ভাবতে শেখাবে। মানে পৃথিবীতে যেসব মানুষজন রয়েছে তাদেরকে ভাই বোন হিসাবে ভাবতে শেখাবে, সেটা কিন্তু লেখক ভাবছেন বা এই বিষয়ে আশাবাদী তিনি, সেটাই কিন্তু এখানে বলতে চেয়েছেন। হোয়েন ইউ গ্রো আপ ইউ উইল রিড about the story of the earth and her peoples in fat books, and you will find it more interesting than any other story or novel that you may have read. তুমি যখন বড় হয়ে উঠবে মোটা মোটা বইয়ে পৃথিবী এবং পৃথিবীর মানুষ সম্পর্কে অনেক গল্প পড়বে এবং তোমার পড়া অন্য গল্প বা উপন্যাসের চেয়ে এগুলি তোমার অনেক বেশি আকর্ষণীয় মনে হবে। মানে লেখক এখানে বলতে চাইছেন যখন তার মেয়ে ছোট্ট ইন্দিরা বড় হয়ে যাবে তখন তো অনেক মোটা মোটা বই পড়বে, পৃথিবী এবং পৃথিবীর মানুষ সম্পর্কে অনেক গল্প পড়বে, জানবে। তখন তোমার পড়া গল্প বা উপন্যাসের চেয়ে এগুলি তোমার অনেক বেশি আকর্ষণীয় মনে হবে। কোনগুলি? এই যে পৃথিবীর মানুষ পৃথিবী বড় হয়ে ওঠার পরে যখন তার বাবার লেখা যে চিঠিগুলোতে যেসব গল্পগুলো জানবে সেই সবগুলো কিন্তু আরও বেশি পৃথিবীর মানুষদেরকে নিয়ে যেসব বইগুলো পড়বে সেগুলো ছোট্ট ইন্দিরা যেসব গল্প বা নোভেল বা উপন্যাস পড়েছে তার চেয়ে কিন্তু অনেক বেশি আকর্ষণীয় মনে হবে, এটা এখানে বলতে চেয়েছেন লেখক। ইউ নো অফকোর্স দ্যাট আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড। তুমি অবশ্যই জানো আমাদের পৃথিবী অনেক অনেক পুরনো, লক্ষ লক্ষ বছরের পুরনো। মিলিয়নস অ্যান্ড মিলিয়নস কথার অর্থ হচ্ছে লক্ষ লক্ষ। অ্যান্ড ফর এ লং লং টাইম দেয়ার ওয়্যার নো মেন অর উইমেন লিভিং ইন ইট। এবং অনেক অনেক সময় ধরে এখানে কোনো পুরুষ বা মহিলা কেউই বাস করতো না, কোনো মানুষ বাস করতো না। সে মানুষ হতে পারে পুরুষ মানুষ বা হতে পারে মেয়ে মানুষ বা মহিলা, যাই হোক না কেন কেউই কিন্তু সে সময় বাস করতেন না। Before the men came there were only animals, and before the animals there was a time when no kind of life existed on the earth. মানুষ পৃথিবীতে আসার আগে কেবলমাত্র জন্তু জানোয়ার বাস করত এবং ওই জন্তু জানোয়ারদেরও আগে এমন এক সময় ছিল যখন পৃথিবীর বুকে কোনো ধরনের প্রাণের অস্তিত্বই ছিল না। কি বলতে চাইছে এখানে? মানুষ পৃথিবীতে আসার আগে কেবলমাত্র জন্তু জানোয়ার বাস করত এবং জন্তু জানোয়ারদের আসার আগে কিন্তু সেখানে কোনো কিছুর অস্তিত্ব ছিল না, কোনো জীবের অস্তিত্ব ছিল না। It is difficult to imagine this world of ours, which is so full today of all kinds of animals and men, to be without them. প্রাণী ছাড়া পৃথিবীর কথা কল্পনা করাই কঠিন কাজ, যে পৃথিবী আজকে সমস্ত ধরনের জন্তু জানোয়ার মানুষে একেবারে পরিপূর্ণ। এখানে লেখক কী বলতে চেয়েছেন? এখন তো আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, এখানে অনেক ধরনের জীব জন্তু, গাছপালা, অনেক সজীব যাদের প্রাণ রয়েছে এমন বিভিন্ন বস্তু বা জীব আমরা দেখতে পাচ্ছি। কিন্তু একটা সময় ছিল এগুলো কিছুই ছিল না। এখন যদি আমাদেরকে কেউ বলে যে ভাবতো এমন একটা পৃথিবী যখন কিছুই ছিল না, আমরা কিন্তু কল্পনাও করতে পারবো না, কারণ আমরা কিন্তু এগুলো দেখতেই অভ্যস্ত। প্রত্যেক দিন উঠে মানুষ দেখছি, গাড়ি ঘোড়া বিভিন্ন ধরনের বস্তুকে দেখছি,
জীবকে দেখছি, তো এদের ছাড়া কিন্তু আমরা পৃথিবীকে কল্পনাই করতে পারবো না। সেটাই কিন্তু এখানে লেখক বলতে চাইছেন যে এখনকার দিনে দাঁড়িয়ে তখনকার দিনের পৃথিবীর কল্পনা করা খুব কঠিন। বাট সায়েন্টিস্টস অ্যান্ড দোজ হু হ্যাভ স্টাডিড অ্যান্ড থট এ গ্রেট ডিল অ্যাবাউট দিজ ম্যাটার্স টেল আস দ্যাট দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন দ্য আর্থ ওয়াজ টু হট ফর এনি লিভিং বিইং টু লিভ অন ইট। কিন্তু এই সমস্ত ব্যাপার সম্পর্কে যে সমস্ত বিজ্ঞানী মানুষ পর্যালোচনা করেছেন এবং প্রচুর চিন্তাভাবনা করেছেন, তারা আমাদের বলেন যে একসময় পৃথিবী এমন উত্তপ্ত ছিল যা তা কোনো প্রাণীর বাঁচার উপযুক্ত ছিল না। এটা তো আমরা জানি, মানে এটা তো আমরা শুনেছি বা ভূগোলেও পড়েছি যে একটা সময় পৃথিবী আগুনের গোলা ছিল, তারপর তাপ বিকিরণের পরে পৃথিবীর এই রূপটা পেয়েছে এবং তারপরেই কিন্তু যে কোনো ধরনের জীব বসবাসের উপযোগী হয়েছে। এটা তো আমরা জানি না, এটা বিজ্ঞানীরা যারা এই বিষয়ে গবেষণা করেন তারাই একমাত্র বলতে পারেন এবং তাদের কাছ থেকেই এগুলো কিন্তু শোনা। And if we read their books and study the rocks and the fossils, the remains of old animals, we can ourselves see that this must have been so. এবং আমরা যদি ওই সমস্ত বই পড়ি, পাথর এবং জীবাশ্ম পর্যালোচনা করি, তাহলে আমরা নিজেরাই দেখতে পাবো যে ওই সময় অবস্থা তেমনটিই ছিল। মানে ওনারা যা যা বলেছেন সেগুলো কিন্তু সত্যই ছিল। আর এখানে একটা জিনিস দেওয়া রয়েছে, আমি একটুকু দেখিয়ে দিই, আমি চেষ্টা করছি তোমাদেরকে দাগ দিয়ে দেখানোর। দ্য রিমেন্স অফ ওল্ড অ্যানিম্যালস, এটা কি ফসিলস অর্থাৎ জীবাশ্ম। জীবাশ্ম মানে ওই দেহাবশেষ, মানে প্রাণীদের দেহাবশেষ যখন কিছুটা পরিমাণে থেকে যায়, কোনো পাথরে চাপা পড়ে থেকে যায়, সেইটাকে বলা হয় জীবাশ্ম, বা তার ছাপটা থেকে যায় সেটা হচ্ছে জীবাশ্ম, জীবের অশ্ব আর কি, এইরকম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো বাংলা অর্থটা। এবার আমরা এখান থেকে যেসব শব্দগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে একটু আলোচনা করে নেবো। এখানে তোমাদের কিছু ওয়ার্ড নেস্টও দেওয়া আছে, মানে কিছু কিছু ইম্পর্ট্যান্ট শব্দের অর্থ কিন্তু এখানে দেওয়া রয়েছে, যেমন অ্যাকাউন্টস, ইনহ্যাবিটেড, মিলিয়ন, এগুলো তো আমি বললাম, এগুলো তো ইংরাজিতে দেওয়া রয়েছে। আমি তোমাদেরকে একটুকু বাংলায় বলে দিচ্ছি কোন কোন শব্দগুলো খুব গুরুত্বপূর্ণ, বা তোমরা যদি সেগুলোকে মনে রাখতে পারো খুব কাজে আসবে। যেমন দেখো, আমরা যদি লেখক পরিচিতি থেকে দেখি, আমি চেষ্টা করব সেগুলোকে সবই আন্ডারলাইন করে দেখানোর। এখানে দেখো দেওয়া আছে ফ্রিডম ফাইটার, স্বাধীনতা সংগ্রামী, এটা মনে রাখতে হবে তোমাদের। ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে স্বাধীন। আর এখান থেকে তেমন কিছু নেই। অটোবায়োগ্রাফি, আত্মজীবনী। আত্মজীবনী বলতে ধরো কোনো একজন লেখক তার নিজেরই জীবনকে বর্ণনা করছেন তার কোনো একটা লেখালেখির মধ্য দিয়ে, সেটাকে বলা হয় অটোবায়োগ্রাফি। নোটেড, উল্লেখযোগ্য। এখান থেকে তেমন আর কিছু নেই। আইডিয়াস, ধারণা, থটস, চিন্তাভাবনা, নলেজ, জ্ঞান। কম্পাইল্ড মানে হচ্ছে ওই সংগ্রহ করা হলো আর কি, মানে স্তূপাকার করা হলো এরকম। আচ্ছা, আর এখানে এক্সট্রাক্ট মানে হচ্ছে অংশ। আপাতত এখান থেকে তেমন কিছু নেই। এবার আমরা কিন্তু পাঠ্য থেকে দেখে নেব কোন কোন শব্দগুলো গুরুত্বপূর্ণ বা মনে রাখার মতো। টুগেদার, একসঙ্গে, মনে রাখতে হবে, এগুলো খুব গুরুত্বপূর্ণ। কেন? আচ্ছা, এখান থেকে আর তেমন কিছু নেই। শর্ট অ্যাকাউন্ট, শর্ট মানে হচ্ছে অ্যাকাউন্ট, শর্ট অ্যাকাউন্টস বলতে ওই সংক্ষিপ্ত কোনো কিছুর, বলে দিচ্ছি আমি, ঘটনার বর্ণনা, সংক্ষিপ্ত ঘটনার বর্ণনা। অ্যাকাউন্টস মানে হচ্ছে ঘটনার বর্ণনা, শর্ট অ্যাকাউন্টস মানে হচ্ছে সংক্ষিপ্ত ঘটনার বর্ণনা। তাহলে শর্ট কথার অর্থ হলো সংক্ষিপ্ত, আর অ্যাকাউন্টস কথার অর্থ হলো ঘটনার বর্ণনা। তাহলে শর্ট অ্যাকাউন্ট হয়ে গেল সংক্ষিপ্ত ঘটনার বর্ণনা। আশা করি বোঝাতে পারছি তোমাদেরকে। তারপরে দেখো কান্ট্রিজ, কান্ট্রি থেকে কান্ট্রিজ হয়েছে, এটা তো তোমরা জানো। কান্ট্রি মানে দেশ, এখান থেকে কান্ট্রিজ প্লুরাল, বহু বচন করা হয়েছে, অর্থাৎ দেশগুলি। ডিভাইডেড মানে হচ্ছে বিভক্ত, এখান থেকে তেমন আর কিছু নেই। আইল্যান্ড, দ্বীপ। দ্বীপ বলতে কি, মানে যখন কোনো একটা অংশ চারিদিকে জল দিয়ে ঘেরা থাকে তখন সেটাকে দ্বীপ বলা হয়। মানে মাঝখানটা স্থলভাগ আর চারিদিকে জলভাগ, এটা হচ্ছে দ্বীপ। এটা দ্বীপের কনসেপ্ট, আশা করি তোমরা ভূগোল বইয়েতেও সেটা পড়ে থাকবে। আর্থ সারফেস মানে হচ্ছে পৃথিবী পৃষ্ঠ, আর এখান থেকে তেমন কিছু নেই। ইনহ্যাবিটেড মানে হচ্ছে যেখানে বসবাস করা হয় বা বসবাস করতো, এরকম। ইনহ্যাবিট থেকে ইনহ্যাবিটেড, ইনহ্যাবিট মানে হচ্ছে বসবাস করা, ইনহ্যাবিটেড মানে বসবাস করতো, এটাকে পাস্ট টেন্স করা হয়েছে। তাছাড়াও এই শব্দটার ইংরেজি মানে প্রতিশব্দ কিন্তু তোমাদের বইয়েতে ওয়ার্ড নেস্টে দেওয়া আছে, সেখান থেকেও তোমরা চাইলে পড়ে নিতে পারো। অ্যাফ্রেড মানে হচ্ছে ভীত হওয়া বা সন্ত্রস্ত হওয়া, ভয় পাওয়া।
ইন্টারেস্ট মানে হচ্ছে কৌতূহল। আর এখান থেকে তেমন কিছু নেই। এবার আমরা পরের পৃষ্ঠা থেকে দেখে নেব যে সব শব্দগুলো খুব গুরুত্বপূর্ণ বা মনে রাখার মতো। ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স বলবো না, এগুলো তোমরা জানো, খুব সহজ শব্দ। ইন্টারেস্টিং, ইন্টারেস্ট থেকে এসছে, ওটা তো আমি বলে দিলাম। ইন্টারেস্টিং মানে হচ্ছে চিত্তাকর্ষক বা মজার। তারপরে মিলিয়ন্স, মিলিয়ন্স আমি একবার বলে দিয়েছি, তবু আর একবার বলে দিচ্ছি, লক্ষ। মিলিয়ন্স ইলিয়ন্স মানে হচ্ছে লক্ষ লক্ষ, মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স মানে হচ্ছে লক্ষ লক্ষ, আর শুধু মিলিয়ন মানে হচ্ছে লক্ষ। লং লং টাইম মানে অনেক অনেক আগে। আর এখান থেকে তোমরা মোটামুটি সবই জানো। এক্সিস্টেড মানে হচ্ছে বিদ্যমান ছিল। এক্সিস্ট মানে হচ্ছে বিদ্যমান থাকা, তা থেকে এক্সিস্টেড বিদ্যমান ছিল, মানে এক্সিস্টটা হচ্ছে ভার্বের মূল ফর্ম বা বেস ফর্ম, আর ইডি যোগ করলে সেটা পাস্ট হয়ে যায়। মোটামুটি তোমরা জানো আমি আশা করছি। যদি না জানো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, সেগুলো নিয়ে আমি কোনো একটা ভিডিওতে অবশ্যই আলোচনা করে দেবো। ডিফিকাল্ট মানে হচ্ছে কঠিন। ইমাজিন মানে হচ্ছে কল্পনা করা বা ভাবা। তারপরে একদম শেষে চলে এসেছি আমরা, শেষের অনুচ্ছেদটা থেকে দেখে নেব। সায়েন্টিস্টস বিজ্ঞানী, এটা নিয়ে আর বলার কিছু নেই, তোমরা সকলেই জানো, কারণ উই আর লিভিং ইন দ্য সায়েন্স এজ নাও, আমরা কিন্তু এখন বিজ্ঞানের যুগেই বাস করছি। আর ম্যাটার্স মানে হচ্ছে ঘটনা বা ব্যাপার। আর এখান থেকে সেভাবে কিছু নেই। আমি তো ফসিলটা বলে দিয়েছিলাম, তবু আর একবার বলে দিচ্ছি, ফসিল হচ্ছে জীবাশ্ম। এই গেল মোটামুটি যেসব শব্দগুলো তোমাদের মনে রাখতে হবে, সেগুলো নিয়ে আমি একটু বলে দিলাম। আর এরপরেও যদি কোনো শব্দ তোমাদের জানা না থাকে অবশ্যই ডিকশনারির সাহায্য নিতে পারো, আমি আশা করি তোমরা সেটা করবেও। আপাতত এই পর্যন্তই, আবার তোমাদের সঙ্গে ইউনিট 2 নিয়ে কোনো একটা ভিডিওতে দেখা হবে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।